Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। সিলেটের ঐতিহ্যবাহী আলী আমজাদের ঘড়ির সামনে উন্মোচন হলো বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি। সুরমা নদীর পাড়ে কিন ব্রিজ সংলগ্ন এই ঘড়িটি নির্মাণ করা হয় 1874 সালে। রোববার দুই দলের অধিনায়কের উপস্থিতিতে উন্মোচন হয় এই ট্রফি। বিসিবির ক্রিকেট ট্যুরিজমের অংশ হিসেবেই এই আয়োজন। শহীদুল ইসলামের তোলা ছবিতে হাসান আল মারুফ জানাচ্ছেন বিস্তারিত। সিলেটের বুকে বহমান সুরমা নদীর ওপর বিখ্যাত এই কিন ব্রিজ। সিলেটের প্রবেশদ্বারের ঠিক পাশে অবস্থিত 151 বছর বয়সী ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ি। ঢাকার লালবাগ, চট্টগ্রামের সিআরবির পর বিসিবির ক্রিকেট ট্যুরিজমের অংশ হিসেবে বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি এবার ঐতিহাসিক স্থাপনার সামনে। 1874 সালে তৎকালীন বড়লাট লর্ড নর্থব্রুক সিলেট সফরে এলে তার সম্মাননায় জমিদার নবাব আলী আহমদ খান ঘড়িটি নির্মাণ করেন, যার নামকরণ করা হয় তার ছেলে আলী আমজাদ খানের নামে। লোহার খুঁটির ওপর টিন দিয়ে তৈরি গম্বুজাকৃতির 26 ফুট উচ্চতার এই ঘড়িটি সিলেটের ইতিহাস আর ঐতিহ্যের প্রতীক। সুরমা নদীর পাড়ে এই ঘড়ির 100 মিটারের মাঝেই 90 বছরের পুরনো অচলপ্রায় লোহার কিন ব্রিজ। 1936 সালে এই ব্রিজটি তৈরি করা হয়। পরবর্তীতে আসামের তৎকালীন গভর্নর মাইকেল কিনের নামেই ব্রিজের নামকরণ করা হয়। পূর্ব নির্ধারিত বেলা 1টার কিছু সময় আগে উপস্থিত দুই দলের অধিনায়ক আলী আমজাদের ঘড়ির সামনে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের ট্রফি উন্মোচন করেন নাজমুল শান্ত ও অ্যান্ড্রু বালবের্নি। এরপর সুরমা নদীর পাড়ে কিন ব্রিজকে পেছনে রেখে দ্বিতীয়বার হয় ট্রফি সহ দুই অধিনায়কের ফটো সেশন। প্রায় 15 মিনিটের এই আয়োজন শেষে বিসিবির প্রোটোকলে ফেরেন দুই দলের অধিনায়ক। দেশের ইতিহাস ও ঐতিহ্যকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার লক্ষ্যেই বিসিবির এই আয়োজন। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে লালবাগ কেল্লায় ওয়ানডে ও পরবর্তীতে চট্টগ্রামের ঐতিহাসিক সিআরবিতে টি-20 সিরিজের ট্রফি উন্মোচন করা হয়। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। সিলেটের দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ের পাশাপাশি স্লিপ ক্যাচে বিশেষ নজর মোহাম্মদ আশরাফুলের। এই সিরিজ দিয়ে নতুন মেয়াদে অধিনায়কত্বে শুরু হচ্ছে নাজমুল শান্তর। ব্যাট হাতেও সেরাটা দিতে অনুশীলনে কোচ সালাউদ্দিনের বিশেষ নজর অধিনায়কের দিকে। অস্বস্তির কারণে ব্যাটিং করেননি মুশফিকুর রহিম। নেটে ব্যাটিংয়ে মনোযোগী শান্ত, ঠিক পাশেই দাঁড়িয়ে বেশ কিছু সময় তার নজরে রেখেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। কিছু একটা সমস্যা দেখতেই ছুটে গেলেন শীর্ষের কাছে। শলা পরামর্শ দিয়ে আবারও পাশে দাঁড়িয়ে দেখলেন শান্তর ব্যাটিং। শুধু সালাউদ্দিনই নন, স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও বেশ কিছু সময় টাইগার অধিনায়ককে তালিম দিয়েছেন এদিন ব্যাটিং নিয়ে। রোববার প্রায় লম্বা সময় পাশাপাশি 3 নেটে ঘুরে ফিরে ব্যাট করেছেন এ বাঁহাতি ব্যাটার। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে হুট করেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন শান্ত। 3 মাস বিরতি দিয়ে বাংলাদেশ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। এরপর থেকেই নতুন টেস্ট অধিনায়কের খোঁজে ছিল বিসিবি, তবে শেষ পর্যন্ত শান্তর হাতেই তুলে দেওয়া হয় সেই দায়িত্ব। তাই বলাই যায় আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে অধিনায়ক শান্তর নতুন এক প্রত্যাবর্তনই হচ্ছে। এদিকে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে শান্তর দল। সকাল 10টার কিছু সময় আগে শুরু হয় এদিনের সেশন। মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে স্লিপে ক্যাচ প্র্যাকটিস। স্পষ্টতই যেখানে ক্যারিয়ারে সবচেয়ে বেশিবার ধরাশায়ী হয়েছেন সেখানেই শিষ্যদের ঝালাই করতে চান এই ব্যাটিং কোচ। রঙিন পোশাকে বাজে সময় কাটানো জাকের আলী অনেক আলাদা নেটে ব্যাট করেছেন বোলিং মেশিনের সাহায্যে। এছাড়া মমিনুল, সাদমান, জয়রা ঘাম ঝরিয়েছেন নেটে। তবে ব্যাট হাতে মাঠে নামলেও ব্যাটিংটা করা হয়নি মুশফিকুর রহিমের। জানা গেছে কিছুটা অস্বস্তি অনুভব করায় উঠে যান দলের সবচেয়ে অভিজ্ঞ এই তারকা। তবে নিশ্চিত হয়ে গেছে সিলেট টেস্টে খেলা নিয়ে শঙ্কা নেই। সব ঠিক থাকলে মুশফিক মাঠে নামবেন ক্যারিয়ারের 99তম টেস্ট ম্যাচে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। আয়ারল্যান্ড সিরিজে নতুন দায়িত্বে নতুন করে নিজেকে জ্বালিয়ে দেবেন একদমই নাজমুল শান্ত। ব্যাট হাতে নিশ্চয়ই তিনি জ্বলে উঠবেন। ক্রীড়াঙ্গনে কতটা নিরাপদ নারীরা? 2023 ফিফা নারী বিশ্বকাপে প্রকাশ্যে চুমুকাণ্ড ঘটিয়েছিলেন স্পেনের ফুটবল প্রধান লুইস রুবিয়ালেস। রেসলিং ফেডারেশনের প্রেসিডেন্ট ও কোচদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে ভারতে চলেছে নজিরবিহীন বিক্ষোভ।
সালে শিরোনামে উঠে আসে ভারোত্তোলন ও সুইমিং ফেডারেশনে একই ধরনের অভিযোগ। সবশেষ জাহানারা আলম, কি শিখছে বিসিবি? শিরোনামগুলো সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী ক্রীড়াঙ্গনে যৌন হয়রানির টুকরো অংশ। এগুলোর সাথে সবশেষ যুক্ত হয়েছে বাংলাদেশ নারী দলের ক্রিকেটার জাহানারা আলমের আনা একই ধরনের অভিযোগ। দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও প্রয়াত সাবেক ইনচার্জ তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন জাহানারা। Spain's Football Federation has asked its president Luis Rubiales to resign after he kissed a player on the lips. সবশেষ ক্রীড়াঙ্গনে যৌন হয়রানির ঘটনা বড় করে খবরে এসেছিল ফিফা নারী ফুটবল বিশ্বকাপ 2023-কে ঘিরে। স্পেন নারী দল বিশ্বকাপ জেতার পর দেশটির ফুটবল প্রধান লুইস রুবিয়ালেস দলের মিডফিল্ডার হেরমোসোর সঙ্গে চুম্বুকাণ্ড ঘটান। দেশজুড়ে তীব্র প্রতিবাদের মুখে পদত্যাগ করেন রুবিয়ালেস। ফৌজদারি মামলার পর আদালত 10,800 ইউরো জরিমানার পাশাপাশি হেরমোসোর 200 মিটারের আশেপাশে না যাওয়া এবং 1 বছরের জন্য তার সঙ্গে কোনোভাবে যোগাযোগ না করার নির্দেশ দেন রুবিয়ালেসকে। 23-এর নারী বিশ্বকাপে যৌন হয়রানির অভিযোগ ছিল আরও। জাম্বিয়া নারী জাতীয় দলের এক ফুটবলারকে যৌন হয়রানির অভিযোগ ওঠে ওই আসরেই। গ্যাবন, হাইতি ও যুক্তরাষ্ট্রের নারী ফুটবল ঘিরেও একই অভিযোগ উঠেছিল তার কিছুদিন আগেই। India, with women from all sectors and industries coming forward with their stories of harassment at the workplace. পাশের দেশ ভারতে 2023-এর জানুয়ারিতে নজিরবিহীন এক বিক্ষোভ হয়েছিল। দেশটির রেসলিং ফেডারেশনের প্রেসিডেন্ট ও কোচদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলেন শীর্ষ পর্যায়ের অ্যাথলেটরা। দুবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ পদক বিজয়ী ভিনেশ ফোগাটের অভিযোগের পর বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। তিনি অভিযোগ করেন অন্তত 10 জন নারী কুস্তিগির তার কাছে WFI এর সভাপতি ব্রিজ ভূষণ সিং এর বিরুদ্ধে যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ দিয়েছেন। ক্রীড়াঙ্গনে ধর্ষণ, ক্রীড়া ক্যাম্পগুলোতে নারী খেলোয়াড়রা কতটা নিরাপদ, এমন শিরোনামে 2018 সালে সংবাদ প্রচার করেছিল বিবিসি। ওই প্রতিবেদনে বাংলাদেশের এক নারী ভারোত্তোলককে ধর্ষণের অভিযোগের বর্ণনা তুলে ধরা হয়। বাংলাদেশের সুইমিং ফেডারেশনেও এর আগে এমন ঘটনা ঘটেছে বলে ওই প্রতিবেদনে সাক্ষাৎকার দেন বাংলাদেশের অন্যতম সফল সাঁতারু মাহফুজা শিলা। ব্যক্তি পর্যায়ে নিপীড়নের এমন অসংখ্য উদাহরণ আছে ক্রীড়া বিশ্বে। অভিযোগের পর তদন্ত শেষে শাস্তির নজিরও কম নয়। তবে চেপে যাওয়া কিংবা জাতীয় স্বার্থের কথা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে যারাই, যৌন নিপীড়নের বিষবৃক্ষটা শুধু বড়ই হয়েছে সেখানে। আর এখান থেকেই শেখার আছে বিসিবির। নারীদের জন্য নিরাপদ ও সম্মানের ক্রীড়াঙ্গন নিশ্চিত করতে কঠোর হতে না পারলে ভবিষ্যৎ হারাতে পারে অন্ধকারের পথে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। এদিকে জাহানারা ইস্যুতে জিরো টলারেন্স নীতির বিসিবির। অভিযোগ প্রমাণিত হলে তিনি যেই হোক শাস্তি হবে, জানিয়েছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এই ঘটনায় জড়িত সন্দেহে বেশ কজন কর্মীকে OSD করার পদক্ষেপ নিচ্ছে বিসিবি। আর ক্রীড়া উপদেষ্টার আস্থা রাখতে চান বিসিবির বিচার ব্যবস্থায়। শনিবার ক্রিকেটার জাহানারার যৌন হয়রানির অভিযোগ ইস্যুতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। এতদিন তামিম, মাশরাফিরা সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে কথা বললেও বিসিবির কর্তারা চুপ ছিলেন। রবিবার প্রথমবারের মতো কথা বললেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। একটা রিপ্লাই দিই, জিরো টলারেন্স। জাহানারার যে কমপ্লেইন যেটা এসছিল সেটা লিখিত এসছিল 21 সালে। সো 21 সালে সম্ভবত সেটা রিজলভ হয়ে গিয়েছিল এবং এটা আবার যে নতুনভাবে যেটা এসছে সেটা আমাদের কাছে কিছু আসেনি এখনো। 2021 সালে পেসার জাহানারা বিসিবি সিইওর কাছে তার 13 পৃষ্ঠার অভিযোগ জানান। জানা গেছে সেখানে যৌন হয়রানির কোনো উল্লেখ করেননি জাহানারা। বিসিবি সিইও সেই অভিযোগপত্র সংশ্লিষ্ট বিভাগে পৌঁছে দেন। উইমেন্স উইংয়ে থাকার পরে তিনি যদি কোনোভাবে এই ইনভেস্টিগেশন প্রসেসটা প্রভাবিত করতে পারে, সেই ক্ষেত্রে সেটা আমলে নিয়ে সেটা হয়তো তাকে ট্রান্সফার করে দেওয়া হতে পারে। এর মধ্যে এই ঘটনায় জড়িত সন্দেহে বেশ কজন কর্মীকে OSD করার পদক্ষেপ নিচ্ছে বিসিবি। পূর্ণাঙ্গ শাস্তি আসবে 15 দিনের তদন্তের পর। অপরাধ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী বলা একটা অপরাধ। তো বিসিবি 15 দিন সময় নিয়েছে, একটা তদন্ত কমিটি করেছে। আমাদের অপেক্ষা করা উচিত 15 দিন পরে যদি উল্টাপাল্টা কিছু হয় ডেফিনেটলি আমরাই ফেস করব। এদিকে ক্রীড়া উপদেষ্টা আস্থা রাখতে চান বিসিবির বিচার ব্যবস্থায়। যদি তিনি কোনো আইনি পদক্ষেপ নিতে চান সেক্ষেত্রে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। সরকার কি কোনো তদন্ত কমিটি করবে? যেহেতু বিষয়টা বিসিবির অভ্যন্তরীণ, প্রাথমিকভাবে বিসিবির তদন্তের উপরে আমরা ভরসা করতে চাই, পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেব এই বিষয়ে। থ্যাংক ইউ।
নারী ক্রিকেটে এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে অনেক অভিভাবক তাদের মেয়েদের ক্রিকেটে পাঠানোর বিষয়ে ভাববে মনে করেন সংগঠকরা। তাই বিসিবির চ্যালেঞ্জটা নিতেই হচ্ছে। যে জিনিসটা হয়েছে, if the allegations are true, it will not be tolerated. But at the same time, এই এতটুকু ইনভেস্টিগেশন যেহেতু একটা মানুষের পার্সোনাল লাইফের উপরে জিনিসটা দেওয়া হয়েছে, it will hamper their life also if it is not true. So at least 5-7টা দিন কিন্তু ওদেরকে সময়টা দেওয়া যেতে পারে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। টেস্ট ক্রিকেটের 25 বছর উপলক্ষে 64 জেলার কোচ কাউন্সিলরদের সাথে নিয়ে বিসিবি আয়োজন করেছে ক্রিকেট কনফারেন্স। 2 দিনের আয়োজনের প্রথম দিন তৃণমূলের ক্রিকেট অবকাঠামোর দুরবস্থার কথা শুনেছেন সভাপতি, দিয়েছেন সমাধানের আশ্বাসও। শুধুমাত্র বিসিবি সভাপতিই নন, আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসেরই অংশ। বাংলাদেশের প্রথম বিশ্বকাপ অধিনায়ক, টাইগারদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানও। প্রথম টেস্ট খেলার 25 বছর উপলক্ষে সভাপতি হিসেবে আয়োজন করেছেন ক্রিকেট কনফারেন্সও। 2 দিনের ক্রিকেট কনফারেন্স আয়োজনের প্রথম দিন ছিল রোববার। রাজধানীর একটা 5 তারকা হোটেলে 64 জেলার কোচ কাউন্সিলরদের সঙ্গে বসে তাদের সমস্যার কথা শুনেছেন সভাপতি। বেশ কিছু সিদ্ধান্তেও এসেছেন, যার একটা, এখন থেকে বিভাগীয় দলের সিলেকশন আর ঢাকা থেকে না, করা হবে বিভাগ থেকেই। সম্ভবত এবারেই শেষ আমরা বিভাগের সিলেকশন মিরপুর থেকে করব। এনসিএল বা বিসিএল যে খেলাগুলো হবে বা ইউথ প্রিমিয়ার লিগ যেগুলো হলো সেগুলো সম্পূর্ণ বিভাগ করবে এবং বিভাগীয় সিলেক্টররা সেই কাজগুলো করবে। সেক্ষেত্রে অবশ্য সমস্যাও থেকে যায়। বিগত সময়ে বেশ কয়েকবারই উঠেছে বিভাগীয় দল নির্বাচনে অস্বচ্ছতার প্রসঙ্গ। এখন যে সিলেকশনটা হচ্ছে একজন প্রফেশনাল জাতীয় সিলেক্টররা করছে কাজটা, তাদের কাজে স্বচ্ছতা আছে এবং এটাও ঠিক, তারাও মানুষ, রক্ত মাংসের মানুষ। তারা হয়তো জানে না যে পঞ্চগড়ে একটা বাঁহাতি লেগ স্পিনার বা চায়নাম্যান উঠে এসেছে বা বরিশালে একটা ভালো ব্যাটার উঠে এসেছে। প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেট ছড়িয়ে দিতে চান বিসিবি সভাপতি, সেজন্য ফ্যাসিলিটিস বাড়াতে হবে। 64 জেলার কোচদের থেকেও একই পরামর্শ পেয়েছেন সভাপতি। আমরা নিজস্ব কিছু মাঠ কেনার থেকে বড় কথা যে খোলা মাঠ আমাদের দরকার হচ্ছে, এটাই ওইখানে এক্স্যাক্টলি এই কথাটাই বলেছি যে আমাদের দরকার একটা ভালো উইকেট, যেখানে উইকেটে বাউন্স ভালো থাকবে, ইভেন থাকবে। একটা ভালো আউটফিল্ড, যেখানে একটা বাচ্চা ছেলে বা একটা মেয়ে সেখানে আরামসে ফিল্ডিং করতে পারবে, ইভেন বল আসবে এবং সেটা আমাদের 12 মাস খেলার মতো কর্তৃত্ব থাকবে। ক্রিকেট কনফারেন্সের শেষ দিন সোমবার। 25 বছর আগের এমনই এক 10 নভেম্বর টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। আর যদি কিছু করতে পারি আমরা সকলে মিলে আনন্দ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। এবারে থাকছে ফুটবলের খবর। ভারত ম্যাচে কোনো ধরনের ভুল দেখতে চান না তপু বর্মন। জয় নিশ্চিতে দলের প্রত্যেককে দায়িত্ব নেওয়ার আহ্বান এই ডিফেন্ডারের। এদিকে নানা জল্পনা কল্পনার পর অবশেষে জাতীয় দলের বহরে যুক্ত হলেন কিউবা মিচেল। দলের ইনজুরি সমস্যার কারণে ম্যানেজমেন্টের বিবেচনায় তাকে নেওয়া হয়েছে বলে জানান কোচ হাভিয়ার ক্যাব্রেরা। অবশেষে হলো অপেক্ষার অবসান। প্রথমবারের মতো জাতীয় দলের বহরে কিউবা মিচেল। কিংসের হয়ে প্রত্যাশা মেটাতে না পারলেও দলের ইনজুরি সমস্যা যেন আশীর্বাদ হয়ে এলো ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা এই মিডফিল্ডারের। গেম টাইমের কারণে বিবেচনায় না থাকা কিউবাকে ম্যানেজমেন্টের সিদ্ধান্তে দলে নেয়ার কথা জানান কোচ ক্যাব্রেরা। আমরা তার মেধা সম্পর্কে অবগত, তাকে আমরা পর্যবেক্ষণে রেখেছিলাম। দলে ইনজুরি সমস্যার কারণে ম্যানেজমেন্ট তাকে বিবেচনায় নেয়। আশা করি কিউবা নিজের সেরাটাই দেবে। জাতীয় দলে খেলার পূর্ণ সক্ষমতা কিউবা মিচেলের আছে বলে জানিয়েছেন তপু বর্মন। তার শুটিং টেন্ডেন্সি ও বলের নিয়ন্ত্রণ দলের জন্য সহায়ক হবে বলে মনে করেন এই ডিফেন্ডার। তার যেই আপনার বল নিয়ে যাওয়াটা এবং শুটিং করাটা, সেটা কিন্তু সে আপনার লাস্ট ম্যাচে ফ্রটিসের সাথে কিন্তু দেখিয়েছেন। তো ডেফিনেটলি এটা আমাদের টিমের জন্য খুবই প্লাস পয়েন্ট। ওয়েদারের সাথে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার ছিল একটা, তারপরে কাতারের ওয়েদার তো আরও বেশি গরম ছিল। এটা আমার কাছে মনে হয় জাজমেন্টটা তো অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি বলতে পারবো না, এটা টোটালি আপনার কোচ ডিসিশন নেয়। এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ঘরের মাঠে শেষ 2 ম্যাচে সম্ভাবনা জাগিয়েও নিজেদের ভুলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল লাল সবুজদের। তবে ভারত ম্যাচে সেই সুযোগ না দেওয়ার কথা জানান তপু। আমরা যদি কনসেন্ট্রেশনটা আরেকটু হাই লেভেলে রাখতে পারতাম, ডেফিনেটলি আমরা 2টা ম্যাচে জিততে পারতাম এবং আমাদের সেই খেলার যে আমরা পারফরমেন্স করেছি এটা কিন্তু আমরা ডিজার্ভ করি। ইন্ডিয়া ম্যাচটা আমরা হারতে চাই না, জিততে চাই। ওই জায়গায় ওদের কোনো সিলি সুযোগ আমরা দিতে চাই না। হামজা শমীদ ছাড়া রোববার
পুরো দলকেই একসাথে পেয়েছেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। এশিয়ান কাপের মূল মঞ্চ নিয়ে আর কোনো আশা না থাকলেও পরবর্তী 2 ম্যাচ জিতে র্যাঙ্কিংয়ে সে প্রভাব রাখতে চায় পুরো দল। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ আফগানিস্তান অনূর্ধ্ব 19 ওয়ানডে সিরিজের খবর। পঞ্চম ও শেষ ম্যাচে আফগানিস্তানকে 2 উইকেটে হারিয়ে সিরিজ ড্র করল বাংলাদেশের যুবারা। 109 রানের টার্গেট আজিজুল হাকিমের সেঞ্চুরিতে 25 বল হাতে রেখে টপকে যায় স্বাগতিকরা। রাজশাহীতে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় 31 রানের মধ্যে টপ অর্ডারের 2 ব্যাটারকে হারায় আফগান যুবারা। অন্য প্রান্তে হাল ধরেন উসমান সাদাত। সর্বোচ্চ 68 রান করে শাহরিয়ার শিকার হন। দ্বিতীয় সর্বোচ্চ 40 রান আসে অধিনায়ক মাহবুব খানের ব্যাট থেকে। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে 8 উইকেট হারিয়ে 208 রানে থামে সফরকারীদের ইনিংস। জবাবে 87 রানের মধ্যে 4 উইকেট হারায় টাইগার যুবারা। তবে অধিনায়ক আজিজুল হাকিমের সেঞ্চুরিতে 2 উইকেটের জয় নিশ্চিত হয় বাংলাদেশের। অষ্টম উইকেট জুটিতে শাহরিয়ারের সঙ্গে 35 বলে 46 রান যোগ করে বিপদ সামাল দেন হাকিম। দ্বিতীয় সর্বোচ্চ 27 রান এসেছে রিজান হোসেনের ব্যাট থেকে। দিনকে দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত ফেব্রুয়ারিতে 40-এ পা রাখার পর এখন পর্যন্ত 30 গোল করেছেন এই সুপারস্টার, যা কিনা তার ক্যারিয়ারে 953তম গোল। 1000 গোলের মাইলফলক অর্জন করতে তার প্রয়োজন মাত্র 47 গোল। এদিকে সৌদি প্রো লিগে প্রথম বিদেশি ফুটবলার হিসেবে 100 গোল করার কীর্তি গড়লেন 5 বারের ব্যালন ডি'র জয়ী এই তারকা। ফুটবলে সবকিছুই ক্ষণস্থায়ী। আলো, করতালি, জার্সি, পারফরম্যান্স সবকিছুতেই ধীরে ধীরে জমতে থাকে ধুলা। কিন্তু কিছু নাম থাকে অমলিন, কারণ তারা নিজেরাই সময়কে বন্দী করেন ফ্রেমে, যার সবচাইতে বড় প্রমাণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বয়স যে শুধু ক্যালেন্ডারের সংখ্যা, এ কথাটিকে বাস্তবে পরিণত করে যাচ্ছেন এই তারকা। ফুটবল মাঠে বয়সের সীমানা ডিঙিয়ে অদম্য ক্ষুধা ও নিজেকে ছাড়িয়ে যাওয়ার নেশায় এখনো মত্ত এই তারকা। শনিবার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে নিয়ম স্পোর্টিং এর বিপক্ষে 3-1 গোলের জয় পায় আল নাসর, যেখানে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি আসে CR7 এর পা থেকে, যা কিনা তার ক্যারিয়ারের 953তম গোল। সেই সাথে সৌদি লিগে প্রথম বিদেশি ফুটবলার হিসেবে 100 গোলের কীর্তিও গড়েছেন তিনি। আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো 40-এ পা রাখার পর এটি তার 30তম গোল। যে বয়সে বাকিরা যায় কোচিংয়ে অথবা অবসরে, তখন রোনাল্ডো ছুটছেন সবুজ গালিচায়। 953 থেকে 1000 গোলের মাইলফলক অর্জন করতে আর মাত্র দরকার 47 গোল। যে মানুষ 40 বছর বয়সেও মৌসুমে 30 গোল করতে পারে, তার পক্ষে এটা অসম্ভব নয়, কারণ ইতিহাস তৈরি হয় ক্লান্তিকে ভয় না পাওয়া মানুষদের দিয়েই। তবে 40 পেরোনো ফুটবলারদের মাঝে সর্বোচ্চ গোলদাতা এখন আলেকজান্ডার দুরিচের। তার গোল সংখ্যা 113। হয়তো এই রেকর্ডও ছুঁয়ে ফেলবেন CR7। কিন্তু সংখ্যার বাইরে যে গল্পটা দাঁড়িয়ে আছে সেটা আরো বড়। যিনি প্রতিদিন ঘুম থেকে উঠেই নিজেকে বলেন গতকালের চেয়ে আরো ভালো করতে হবে তাকে। নিজেকে ছাড়িয়ে যাওয়ার এই নেশাই অনন্য করেছে 5 বারের ব্যালন ডি'র জয়ীকে। হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য। হয়তো একদিন রোনাল্ডো থামবেন, জার্সি তুলে রাখবেন, নিভে যাবে স্টেডিয়ামের ফ্লাড লাইটও। কিন্তু সেটি এখন নয়। রোনাল্ডো শেষ না বলা পর্যন্ত সমাপ্তি ঘটছে না তার ক্যারিয়ারের। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।